আজকে আমরা শিক্ষার সার্কাস কবিতার যে মূল বক্তব্য বা এই কবিতার মধ্য দিয়ে কবি আয়াপ্পা পানিকর যা বলতে চেয়েছেন বা এই কবিতার যে সার কথা, মূল বক্তব্য, আমরা কবিতার শব্দ, কবিতার পংক্তি ধরে পড়ার আগে সেই জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার সার্কাস কবিতার মধ্যে ভারতবর্ষে প্রথাগত যে শিক্ষা, প্রচলিত যে শিক্ষা, সেই শিক্ষার দিকটাকে দেখানো হয়েছে। যদি আমরা ভারতবর্ষের প্রচলিত শিক্ষার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাব যে এই দেশের প্রথাগত শিক্ষা হচ্ছে এক শ্রেণী থেকে আর এক শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার বা এক শ্রেণী থেকে আর এক শ্রেণীতে টপকানোর শিক্ষা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী কতটা সফল, কতটা সার্থক, সেটা কিন্তু তার পরীক্ষাতে তার সাফল্য কতটা, তার নিরিখেই কিন্তু বিচার করা হয়। একজন শিক্ষার্থীর জ্ঞান কতটা সেটা কিন্তু নয়। একজন শিক্ষার্থী এক শ্রেণী থেকে আর এক শ্রেণীতে টপকাতে পারল কিনা, পৌঁছতে পারল কিনা, উত্তীর্ণ হতে পারল কিনা, এর নিরিখেই কিন্তু শিক্ষার্থীর শিক্ষার সাফল্যটা কিন্তু বিচার করা হচ্ছে। এবং শিক্ষার্থীও জানে যে তার লক্ষ্য হচ্ছে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পৌঁছে যাওয়া। কিন্তু এই যে পরীক্ষা ব্যবস্থা, এই পরীক্ষা ব্যবস্থার আড়ালে কিন্তু শিক্ষার যে মূল উদ্দেশ্য, অর্থাৎ জ্ঞান অর্জন করা, সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। যদি আমরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে শিক্ষার প্রতিটা ধাপ, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, কলেজীয় শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রত্যেকটা শিক্ষার জায়গাতে, প্রত্যেকটা ধাপে তুমি খেয়াল করে দেখো যে সেই জায়গাতে কিন্তু শ্রেণী টপকানোর শিক্ষা আছে। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, প্রাথমিক শিক্ষা শেষ। মাধ্যমিক শিক্ষা পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম শিক্ষা। এই যে শিক্ষার শ্রেণী টপকানোর শিক্ষা, এই যে প্রথাগত শিক্ষা, প্রচলিত শিক্ষা, এই শিক্ষাতে যেটা হয় সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য থাকে আমাকে যে কোনোভাবে অন্য একটা শ্রেণীতে টপকাতে হবে, পৌঁছতে হবে। সেখানে আমার জ্ঞান অর্জন কতটা হলো সেটা কিন্তু এই শিক্ষা ব্যবস্থাতে বিচার করা হচ্ছে না। বিচার করা হচ্ছে আমি একটা শ্রেণী থেকে আর একটা শ্রেণীতে পৌঁছতে পারছি কিনা। যদি পৌঁছতে পারি তাহলে আমি সফল শিক্ষার্থী বলে বিবেচিত হব বা হলাম। এই জায়গাটা, এই যে প্রথাগত শিক্ষার এই জায়গাটা যেখানে জ্ঞান অর্জনটা হচ্ছে না, এই জায়গাটাকে তুলে ধরার জন্যই কিন্তু কবি এই কবিতাটা লিখেছেন। আমরা জানি যে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা,
কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যেখানে এক শ্রেণী থেকে আর এক শ্রেণীতে টপকানোটাই হচ্ছে মূল কথা, সেখানে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীর মধ্যে কিন্তু জ্ঞানের জাগরণ হচ্ছে না। সেই শিক্ষা কিন্তু জীবনের বিকাশ সাধনে সক্ষম হচ্ছে না। শিক্ষা হয়ে উঠছে একটা মজাদার খেলা, সার্কাসের একটা মজাদার খেলা। দেখবে কবিতার নামটা হচ্ছে শিক্ষার সার্কাস। যে সার্কাসে একটা খেলা আছে, খেলাটার নাম হচ্ছে ট্রাপিজ খেলা। ট্রাপিজ, সেই খেলায় দেখবে যেটা দেখা যায় যে কতগুলো দড়ি ঝোলানো থাকে, আর যারা খেলোয়াড় তারা একটা দড়ি ধরে যখন উঠল, সেই দড়িটাকে ছেড়ে যখন আর একটা দড়িকে ধরতে সমর্থ হয়, মানে একটা দড়ি ছেড়ে আর একটা দড়িকে ধরতে সমর্থ হয়, তখন কিন্তু আমরা তাকে কুশলী খেলোয়াড় বলে বিবেচনা করি। ঠিক তেমনভাবে ভারতবর্ষের শিক্ষাটাও কিন্তু সেই রকম। যদি একজন শিক্ষার্থী কোনো জ্ঞান অর্জন ছাড়াই, কোনো প্রজ্ঞা অর্জন ছাড়াই একটা শ্রেণী থেকে আর একটা শ্রেণীতে পৌঁছে যেতে পারে, তাহলে কিন্তু আমরা তাকে বলছি সফল শিক্ষার্থী, বা সেই শিক্ষার্থীর শিক্ষা অর্জনটা সফল হচ্ছে। সার্কাসের ওই মজাদার খেলার মতো, যেখানে একটা দড়ি ছেড়ে আর একটা দড়িকে ঠিকঠাক ধরতে পারলে আমি তাকে বলছি কুশলী খেলোয়াড়। ঠিক এখানেও ঠিক সেই রকমটা, যদি একটা শ্রেণী থেকে আর একটা শ্রেণীতে আমি টপকাতে পারি, পৌঁছতে পারি, তাহলে আমি হয়ে যাচ্ছি সফল শিক্ষার্থী, আমার শিক্ষা অর্জন সফল হচ্ছে। এই জায়গাটাকে তুলে ধরার জন্যই কবি কবিতাটা লিখেছেন, যে ভারতীয় প্রথাগত শিক্ষাতে জ্ঞান অর্জনটা ফাঁকি হয়ে যাচ্ছে, সেখানে শ্রেণী টপকানোটাই হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর মূল লক্ষ্যটাই হয়ে যাচ্ছে যে আমাকে জ্ঞান অর্জন না করলেও হবে, কিন্তু আমাকে একটা শ্রেণী থেকে আর একটা শ্রেণীতে টপকাতে হবে, পৌঁছতে হবে। এবং ভারতীয় শিক্ষাটা দেখো সেই রকম করেই তৈরি। প্রাথমিক শিক্ষা 1, 2, 3, 4, মাধ্যমিক শিক্ষা 5ম থেকে 10ম, উচ্চ মাধ্যমিক 11 থেকে দ্বাদশ, আবার মহাবিদ্যালয় শিক্ষা বা কলেজীয় শিক্ষা, সেখানেও প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, প্রত্যেকটা ধাপ শ্রেণী টপকানো শিক্ষা। এখানে জ্ঞান অর্জনটা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা শ্রেণী টপকানোর জায়গাটা গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাকে তুলে ধরার জন্যই কিন্তু কবি এই কবিতাটা লিখেছেন। এটা হচ্ছে কবিতার বিষয়টা, ঠিক আছে। আমাদের এই কবিতার মধ্যে আর একটা জায়গা আমরা একটু বলবো। সেই জায়গাটা হচ্ছে যে এখানকার শিক্ষার, মানে ভারতীয় প্রথাগত শিক্ষার আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, দেখবে যে এখানে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক। পরীক্ষায় পাশ করা এবং এক শ্রেণী থেকে আর এক শ্রেণীতে ওঠার প্রক্রিয়াটা আমাদের ভারতীয় শিক্ষাতে রয়েছে, পরীক্ষা কেন্দ্রিক। এই শিক্ষা ব্যবস্থাতে জ্ঞানের সংযোগ নেই। আলোচ্য কবিতায় এই পরীক্ষা কেন্দ্রিক শ্রেণী টপকানোর শিক্ষা ব্যবস্থা এবং এই পরীক্ষা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি এবং এই শিক্ষায় যে জ্ঞানের সংযোগ নেই, এই জায়গাগুলো তুলে ধরার জন্যই কিন্তু কবিতাটা লেখা হয়েছে। আমরা
কবিতার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা পংক্তি এরপরে লাইন ধরে আলোচনা করব বা ব্যাখ্যাতে যাব, সেটা আগামী ক্লাসে। কিন্তু এখানে কবিতার শব্দ বা পংক্তি ধরে আলোচনা করার আগে এই কবিতার যারা লাইন ধরে কবিতাটা পড়েছ তারা তুমি খেয়াল রাখবে যে এই কবিতার যে উপস্থাপন বা প্রেজেন্টেশনের আলাদা কতগুলো বৈশিষ্ট্য আছে। অন্য কবিতার লেখার যে ধরন বা উপস্থাপন বা প্রেজেন্টেশনটা কিন্তু এই কবিতার সঙ্গে মেলে না। যারা কবিতা লাইন ধরে পড়েছ তারা খেয়াল রাখবে যে এই কবিতার প্রেজেন্টেশনে বা উপস্থাপনে কিন্তু কতগুলো আলাদা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আমি কবিতার শব্দ বা লাইন ধরে পড়ার আগে বা ব্যাখ্যা করার আগে আমি সেই আলাদা বা স্বতন্ত্র যে উপস্থাপনার বৈশিষ্ট্যগুলোকে তোমাকে বুলেটিনের মতো বলে দিই। 1 নম্বর হচ্ছে, তুই খেয়াল রাখবে যে তুমি ও আমি এই দুটি ব্যক্তিবাচক সর্বনামের প্রত্যক্ষ ও পরোক্ষ বচনে গোটা কবিতার বিষয়টি সংলাপের আকারে লেখা হয়েছে। তুমি এবং আমি এই ব্যক্তিবাচক সর্বনামের প্রত্যক্ষ বা পরোক্ষ বচনে সংলাপের আকারে কবিতার বিষয়টি উপস্থাপিত হয়েছে। এটা 1 নম্বর। 2, তাদের পাস করার বিষয়টা, যে তুমি এবং আমি, এই পাস করার বিষয়টা কিন্তু হয়েছে শর্ত সাপেক্ষ। শর্ত সাপেক্ষ হয়েছে। তুমি এবং আমি এদের পাস করার বিষয়টা কিন্তু হয়েছে শর্ত সাপেক্ষ। আর 3 নম্বর হচ্ছে যে একটা অপ্রত্যক্ষ প্রতিযোগিতার চোরাস্রোত আছে শিক্ষার্থীদের পাস করাকে ঘিরে। একটা অপ্রত্যক্ষ প্রতিযোগিতার চোরাস্রোত কিন্তু আছে এই শিক্ষার্থীদের পাস করাকে ঘিরে। এটা কিন্তু কবিতার মধ্যে প্রবেশ করানো আছে। এটা অপ্রত্যক্ষ, যে দেখা যাচ্ছে না, কিন্তু একটা শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতার যে চোরাস্রোত সেটা কিন্তু কবিতার মধ্যে রয়েছে। আর 4 নম্বর হচ্ছে, কবিতার প্রথমার্ধে শিক্ষা ব্যাপারকে ঘিরে কেমন যেন একটা হেঁয়ালির রহস্য আলো অন্ধকারের মতো ব্যাপ্ত হয়ে আছে। কবিতার প্রথমার্ধে দেখবে যে শিক্ষা বিষয়টাকে নিয়ে কেমন যেন একটা হেঁয়ালির রহস্য কিন্তু আলো অন্ধকারের মতো কবিতার মধ্যে ছড়িয়ে আছে। 4 নম্বর হচ্ছে, শেষ স্তবকে দেখবে কবিতার মূল কথাটি বলা আছে, যেখানে জ্ঞানহীন চেতনাহীন শিক্ষার স্বরূপটাকে কবি ফুটিয়ে তুলেছেন শেষ দুটো পংক্তির মধ্যে। মানে কবিতার মূল কথাটা কিন্তু কবিতার শেষ দুটি পংক্তির মধ্যে উল্লেখিত আছে, যেখানে জ্ঞানহীন চেতনাহীন শিক্ষার কথা কবি বলেছেন। আর শেষ কথা হচ্ছে, প্রচলিত শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে বঙ্গ সাহিত্যের কবি রবীন্দ্রনাথ একাধিক প্রবন্ধ লিখেছেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো শিক্ষার হেরফের প্রবন্ধটি। আমি এই প্রবন্ধটার কথা এই কারণে বললাম, এই কবিতাটাকে বোঝার জন্য যদি কোনো রেফারেন্স কিছু দরকার হয় তাহলে এই প্রবন্ধটা, মানে শিক্ষার হেরফের, রবি ঠাকুরের লেখা
প্রবন্ধটা পড়ে নিও। আগামী ক্লাসে আমরা কবিতার লাইন ধরে, শব্দ ধরে আলোচনায় প্রবেশ করব।